Assalamu alaikum guys. So আজকে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 যে লাস্ট পার্ট মানে সেকেন্ড হাফ আর কি আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করব। হ্যাঁ, we started to talk about the battle of Pelase, the dual administration, permanent settlement. এই পর্যন্ত আর কি আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছিলাম। আজকে we will be talking about the formation of INC, which is Indian National Congress. We'll talk about the partition which happened in 1905, then the formation of Muslim League, Lahore Resolution, and the final partition of the whole Hindustan. Okay, so that is what we're gonna talk. Starting with the formation of INC. Okay, কংগ্রেস এর যেটা আমরা এখন মানে নিউজে খুব দেখি, রাইট? ইন্ডিয়া একটা ইলেকশন চলতেছে, জিতা উচিত। ওকে, বেসিক্যালি কংগ্রেসটা আসলে ফর্ম হয়েছিল কিভাবে? এনি আইডিয়া? ডোন্ট রিড ইট, জাস্ট জানো এটার বিষয়ে কিছু? নো, আমিও জানতাম না, আমিও শিখেছি, পড়াশোনা করে শিখেছি। সো এই জিনিসটা কিন্তু ইট ওয়াজ নট আ পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু পলিটিক্যাল কোনো পার্টি না। দে ওয়ান্টেড টু ক্রিয়েট আ বডি, একটা ক্লাব। যেমন তোমাদের এখানে অনেক ক্লাব যাচ্ছে না, যেমন তোমরা সবাই মোটামুটি ফ্যাশন ক্লাবের একজন মেম্বার, ফ্যাশনিস্টা তোমরা এক একজন, রাইট? নো, হ্যাঁ, আই থট সো। এনিওয়ে, সো দে ওয়ান্টেড টু ক্রিয়েট আ বডি, যেই বডির একটা সার্টেন রেজলিউশন থাকবে। ওকে, যখন ফার্স্ট ওই ব্রিটিশরা আসার 100 বছর পরে যখন একটা ওই যে রিমেম্বার আমরা লাস্টে পড়েছিলাম যে সবাই চেষ্টা করেছিল জেতার জন্য, এই যে দ্য রেবেলিয়ন অফ 1857, এরপরে কিন্তু আমাদের এই কন্টিনেন্টের লোকরা কিন্তু দে ওয়ার লাইক সো ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট ধুর আর ফাইট করে লাভ নেই, শুধু মরতে হবে, লাভ কি, রাইট? সো দে ওয়ার লাইক আচ্ছা ঠিক আছে, যেমনি আছে থাকুক, দেখি জিনিসগুলোকে একটু ভালো করা যায় কিনা। সো আইএনসি ফর্ম করার মেইন রিজনটাই ছিল হচ্ছে যে সামহাও ব্রিটিশ গভর্নমেন্টের সাথে মিলে কাজ করা যায় কিনা। যেমন ওই সময় যেটা হতো যে ইন্ডিয়ানসদেরকে বা হিন্দুস্তানিদেরকে সবচেয়ে লোয়েস্ট লেভেলের জবগুলো অফার করা হতো, তেমন একটা পেমেন্ট করা হতো না, অ্যান্ড সো অন অ্যান্ড অন। সো during that time, what happened, there was this guy called Alan Octavian Hume. Hume actually ছিলেন একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। So somehow he got into this idea that যে না, আমরা এখন যারা এডুকেটেড আছে এখানে তাদেরকে নিয়ে আমরা কোনো কাজ করতে পারি কিনা দেখি, রাইট? So what he did in 1883, he wrote a letter to the Calcutta University graduates, an open letter, যে তোমরা আসো, তোমরা যারা এডুকেটেড আছো তোমরা আসো, তোমরা তোমাদের মানে ডিমান্ডগুলো করো যে আমরা এডুকেটেড, আমরা গভর্নমেন্টে থাকতে চাই, গভর্নমেন্ট অ্যাজ ইন লাইক আমরা সার্টেন কিছু পোস্ট হোল্ড করতে চাই, আমরা আমাদের যেই চাহিদাগুলো আছে সেগুলো বলতে চাই। তুমি আমাকে প্রেসিডেন্ট না বানাও, সমস্যা নেই, বাট আমাকে একটা পোস্টে রাখো যাতে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন করা যায়, বা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে যাতে সামহাও একটা বডি কলেট মানে একটা ভালো ফ্রেন্ডশিপ মেনটেন করা যায়, যাতে ওদের কথাগুলো ওরা শুনে। সো Alan Octavian Hume, he was a retired civil servant, British, he was a British guy. Okay, so somehow he was like না ঠিক আছে, আমি ওখানে কাজ করতে চাই, রাইট? So somehow 85-এ এই ফার্স্ট মিটিংটা অর্গানাইজ করা হয়েছিল। ওকে, 1885-এ, অ্যান্ড ওই টাইমে অনেকেই আসলে সাড়া দিয়েছিল। About 72 delegates attended the meeting, whereas 54 of them were Hindus, 2 of them were Muslims, and the rest were Jain and Parsis. হ্যাঁ, তারা কিন্তু মানে মিটিংটা করেছিল, এবং আইএনসির তখন প্রেসিডেন্ট হিসাবে মানে করা হয়েছিল হচ্ছে গিয়ে উমেশ চন্দ্র ব্যানার্জিকে।
হ্যাঁ, হি বিকেম দ্য প্রেসিডেন্ট। এবং ওদের মেইন আইডিয়াটা ছিল উই ওয়ান্ট টু হ্যাভ আ ডায়ালগ উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এবং আমাদের যেই ইচ্ছাগুলো আছে, আমাদের যেই মানে চাহিদাগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা জানাবো, যাতে করে সামহাউ উই ক্যান লিভ গুড টু। কারণ তখন অবস্থা তেমন ভালো ছিল না, আর ফাইট করেও কিন্তু পারা যাবে না। সো দ্যাট ইজ বেসিকলি দে ওয়ান্টেড টু ডু, যে একটু ভালো থাকতে চাই। কিন্তু ইনিশিয়ালি আইএনসি অ্যাজ ইন কংগ্রেস নেভার টকড অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স, রিমেম্বার দিস। 1885 যখন ওরা মানে দে বিকাম লাইক আ থিং, দে বিকাম আ বডি, they never talked about independence. They started talking about independence after this interesting guy came back to India in 1915 from South Africa, and I'm pretty sure, I think তোমরা একটু আইডিয়া নিতে পারছো কে হতে পারে। হয়নি, Mahatma Gandhi. Okay, so Mr. Gandhi, he came back from South Africa to India in 1915 and he joined Congress. এবং তার যে আইডিওলজিগুলো ছিল, হি ওয়াজ এ ভেরি কাম গাই, ঠিক আছে। আই এম প্রিটি শিওর তোমরা জানো যে কেউ তো একটা থাপ্পড় দিলে সে আরেকটা গা লাগা দিত, ঠিক আছে। সো মানে হি ওয়াজ আ পার্সন যে আমি কোনো ভায়োলেন্স চাই না, আই এম আ ভেরি স্পিরিচুয়াল গাই, ভেরি রিলিজিয়াস গাই। আমি মানে আমরা শান্তিপূর্ণভাবে ইয়াগুলা শেষ করি, ওকে। সো ওনাকে দেখা দেখি আরও কিছু লোক চলে আসলো ইন্ডিপেন্ডেন্সের জন্য। কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু ইন্ডিপেন্ডেন্স চেয়েছে, নট নেগোসিয়েশন। হি ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স। ওদের কথা হচ্ছে আমাদেরকে তো 200 বছর ধরে যা করার করে ফেলছো, এখন আমাদের মাফ করো, ওকে। এবং ওনাকে দেখা দেখি আরও কিছু ইয়াং লিডার্সরা জয়েন করলো, যেমন জওয়াহরলাল নেহরু, ভাল্লাভ ভাই পাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র বোস, অ্যান্ড সো অন অ্যান্ড অন, অনেকেই, রাইট। সো এরা আস্তে আস্তে সবাই জয়েন করেছে। ইভেন দেয়ার ওয়াজ অ্যানাদার ইন্টারেস্টিং গাই, মোহাম্মদ আলী জিন্নাহ, রাইট। ইভেন হি অলসো জয়েন কংগ্রেস। তোমরা হয়তো, আমি জানি না তোমরা জানো কি না, বাট হি অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য লিডার অফ মুসলিম লীগ, রাইট। মুসলিম লীগের লিডার সে ছিল, কিন্তু তার আগে মুসলিম লীগে তো সে 1913 জয়েন করেছে, বাট তারও আগে সে কিন্তু কংগ্রেসে ছিল। হি ওয়াজ আ কংগ্রেসম্যান ইন হিন্দুস্তান, কারণ তখন তো কোনো পার্টিশন হয়নি, কোনো ডিভিশন হয়নি, সব কিছু নর্মাল আছে, রাইট। সে কিন্তু হি ওয়াজ পার্ট অফ ইট। হি অলসো ওয়ান্টেড মানে ফ্রিডম, হি অলসো স্ট্রাগল উইথ দেম, রাইট। সো এরপরেও অনেক কিছু হয়েছে, যেমন কংগ্রেস কিন্তু বিকেম আ ভেরি বিগ ডিল, বিকজ 1936-37 একটা ইলেকশন হয়েছিল। তখন 11টা প্রভিন্স ছিল। এই আউট অফ দিস 11 প্রভিন্সেস কংগ্রেস অ্যাকচুয়ালি ওয়ান, আই থিঙ্ক 8 অফ দ্যাম। 11টার মধ্যে 8টাতে কিন্তু তারা পেয়ে গেছিল, এবং মুসলিম লীগ পেয়েছিল মাত্র 3টাতে, সিন্ধ, পাঞ্জাব অ্যান্ড বেঙ্গলে, অ্যান্ড মুসলিম লীগ। সো কংগ্রেস বিকেম আ হিন্দু মেজরিটি পার্টি, অ্যান্ড মুসলিম লীগ ওয়াজ ডেফিনেটলি আ মুসলিম মেজরিটি পার্টি। সো যেটা হয়তো যে মুসলিমরা মুসলিম লীগকে ভোট দিত, হিন্দুজরা কংগ্রেসকে ভোট দিত। দ্যাট ওয়াজ বেসিকলি দ্য থিং, রাইট। পার্টিশনের ব্যাপারটা আরেকটু পরে আসছে, বাট প্রথম যে একটা পার্টিশন হয়েছিল, উই গোনা টক অ্যাবাউট ইট নাও। সো বেসিকলি দেয়ার ওয়াজ অ্যানাদার পার্টিশন অফ বেঙ্গল ইন 1905। 1905 সালে একটা পার্টিশন হয়েছিল। তখন এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মনে হয়, তখন কিন্তু এগুলা সব একসাথে ছিল, ইট ওয়াজ আ হোল থিং টুগেদার। বাট আস্তে আস্তে যেটা হলো যে 1765 কিন্তু একটা যখন পার্টিশনের মতো ওরা ব্রিটিশরা আর কি হালকা একটা পার্টিশন করে দিল, তখন বিহার, বেঙ্গল অ্যান্ড ওডিশা অথবা ওড়িশা যেটাই বলো না কেন, এই তিনটা, একটু সাইলেন্ট করে ফেলি প্লিজ, থ্যাংক ইউ। ওরা কিন্তু তখন একটা প্রভিন্স ছিল সব মিলে, রাইট। বাট 1905-এ দেখা গেল যে থিংস আর গ্রোয়িং বিগ, পপুলেশন বাড়তেছে, বিজনেস বাড়তেছে, ইনকাম বাড়তেছে, মানে থিংস আর মানে আস্তে আস্তে মানে ইভলভ করতেছে। তখন হোয়াট দে ওয়ার থিঙ্কিং, যে অ্যাকচুয়ালি ব্রিটিশার্স ডিড দ্যাট টু, ওরাই আলটিমেটলি বললো যে না, ইউ নো হোয়াট, আমরা এখন এটাকে ডিভাইড করে দেব। তখন
বেঙ্গল, ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম এদেরকে ডিভাইড করে দেওয়া হলো 1900-এ, বিকজ ওরা আর হ্যান্ডেল করতে পারছিল না একটা অ্যাডমিনিস্ট্রেশনে। সো আস্তে আস্তে ওরা ভাগ করে দিল, এবং 1905-এ কার্জন সাহেব এই ভাগাভাগিটা করেছিল। তখন আমাদের যেই পার্টটা, আমাদের বেঙ্গল পার্ট অ্যাজ ইন লাইক ইস্টার্ন বেঙ্গল পার্ট, তখন কিন্তু ক্যাপিটাল হয়েছিল ঢাকা, রাইট? একটা সময় গিয়ে, যেমন এখানে তোমরা 3টা কালার দেখতে পাচ্ছ, রাইট? আসাম এদিকে, ওড়িশা এদিকে, বেঙ্গল এদিকে, ঠিক আছে? সব কিন্তু আস্তে আস্তে ভাগাভাগি হয়ে গেছে, এবং ভাগাভাগি হওয়াতে একটা প্রবলেমও হয়েছে। একটা সময় গিয়ে দ্য হিন্দুজ অফ দি ওয়েস্ট বেঙ্গল, তারা মানে যেটা মোস্টলি তারা কিন্তু মানে দে ওয়ার ডুইং দ্য বিজনেস, দে ওয়ার মেকিং দ্য মানি, তাদের কমার্স, তাদের প্রফেশনাল, দ্য রুরাল লাইফ, মানে সব কিছু মিলে কিন্তু দে ওয়ার ডুইং, মানে দে ওয়ার, মানে একটা পর্যায়ে গিয়ে যে মানে ওই যে থাকে না যে ওরা আর কিছু ভালো কিছু করতে পারতেছিল না। সো দে স্টার্টেড কমপ্লেনিং যে এইভাবে ভাগ করে দেওয়াতে আমাদের সমস্যা হয়েছে। অ্যান্ড আস্তে আস্তে তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে বলতে একটা সময় দে গট ফ্রাস্ট্রেটেড। তারা ফ্রাস্ট্রেটেড হয়ে তখন তারা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে মানে ওদের এগেনস্টে কথা বলা শুরু করছে। You know, they had so many meetings, like some mass meetings, then they had some মানে রুরাল এরিয়াতে কিছু ঝামেলা শুরু হয়ে গেছে, এবং they started boycotting all British goods. ব্রিটিশার্সদের যেই জিনিসপত্র ছিল যেগুলো ওরা এখানে বিক্রি করতো, ওগুলো তারা আস্তে আস্তে বয়কট করা শুরু করে দিয়েছে, ইউনো। সো এভাবেই কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ গভর্নমেন্টের একটু ঝামেলা হওয়া শুরু করছে। মাই গড, কী হচ্ছে, মানে ইউনো লাইক ওয়াই দে আর বয়কটিং। তো তারা আস্তে আস্তে তবুও একটা সার্টেন লম্বা একটা সময় লেগেছে, এর মধ্যেও তারা অনেক ধরনের অনেক পলিটিক্স করেছে, কিন্তু দেখে যে না, আনরেস্ট শুরু হয়ে গেছে 1911-এ। কিন্তু একটা পর্যায়ে আগে কিন্তু ক্যালকাটা ছিল ক্যাপিটাল, সেখান থেকে দিল্লিতে ক্যাপিটাল শিফট করা হয়েছে। সব জায়গায় মানে প্রতি জায়গায় কিন্তু আলাদা আলাদা কমিশনার, চিফ কী বলে এটাকে, মানে চিফ কমিশনার, সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্লিজ প্লিজ প্লিজ, মানে ফার্স্ট ওকে। সো আলটিমেটলি এই আনরেস্টটার কারণে ভাগাভাগি হওয়ার কারণে কিন্তু সামহাও আস্তে আস্তে একটু হিন্দু মুসলিমের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, বিকজ অফ মানি বলো, মানে বিজনেস বলো, সব মিলায় আস্তে আস্তে প্রবলেমসগুলো শুরু হয়েছে। এবং তখন যেই ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটু কথা বলছি, বা তার আগে একটু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কংগ্রেস নিয়ে কথা বলেছিলাম, বাট মুসলিম লীগটা আসলে কি? ডেফিনেটলি মুসলিম লীগ ওয়াজ আ মুসলিম মেজরিটি বডি বা পলিটিক্যাল পার্টি ব্যাক দেন, যেটা কিনা বেসিকলি ফর্ম করা হয়েছিল 1906-এ। And Muhammad Ali Jinnah joined Muslim League. Actually, he joined, he was asked, he was told to form a body. কারণ তখন কিন্তু কংগ্রেস ছিল, অনেক হিন্দু বডিজ ছিল, ছোট ছোট অনেক, ঠিক আছে, বাট মুসলিমদেরকে রিপ্রেজেন্ট করার জন্য একটা আলাদা কোনো বডি ছিল না, রাইট? এবং এই থেকে কিন্তু শুরু হলো হচ্ছে কি আস্তে আস্তে ডিভিশন। কোনো প্রবলেম কিন্তু আগে ছিল না, যখন সব কিছু নর্মাল ছিল, কংগ্রেস অ্যান্ড অল সবাই কিন্তু নর্মাল ছিল। বাট ব্রিটিশ গভর্নমেন্ট প্লেড আ গেম হিয়ার। দে আস্কড Jinnah to form a Muslim League. Sorry, not Jinnah, sorry. They asked the Muslims around here, they asked them to form a body যেখানে মুসলিমসদেরকে রিপ্রেজেন্ট করা হবে। এবং ওরাও শুনে আলটিমেটলি ওরা একটা এরকম বডি ফর্ম করেছে। এবং বডি ফর্ম করার পরে initially their idea was we are all brothers and sisters, we are going to work together, আমরা সবাই একসাথে কাজ করব। কিন্তু একটা পর্যায়ে গিয়ে things got out of the hand in terms of sorry
ওকে, সো আস্তে আস্তে থিংস গট আউট অফ দ্য হ্যান্ড, দে অলসো ওয়ান্টেড দ্য পাওয়ার। অ্যান্ড এই যে 36-এর কথা বললাম, তখন 1920 পর্যন্ত জিন্নাও কিন্তু কংগ্রেসে ছিল, বাট পরবর্তীতে সে কংগ্রেস থেকে বের হয়ে গেল বিকজ হি হ্যাড সাম ডিফারেন্ট আইডিয়াস দ্যাট আমি মুসলিম লীগ নিয়ে থাকবো, আমাদেরকে ভাগ করে দাও, যেটা এখন মানে ওই সময় কিন্তু একটা ভাগাভাগি হয়েছিল যে ইন্ডিয়া, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, রাইট? সো ওর কথা ছিল যে আমাদেরকে ভাগাভাগি করে দাও, আমরা তোমাদের সাথে থাকতে চাই না, আমাদের মানে ইউনো উই ওয়ান্ট টু বি আ সেপারেট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অথবা স্টেট অর যেটাই বলো না কেন। অ্যান্ড বাই দ্যাট টাইম ওই সময় এরকম কথাবার্তা হওয়াতে একটা ভোটিং হলো, ওই যে 1936-37 যেই একটা ভোটিং হলো, সেখানে কিন্তু মুসলিম লীগ হেরে গেল। মুসলিম লীগ 3টা প্রভিন্স পেয়েছে, whereas কংগ্রেস গট দ্য মেজরিটি। তো ওটা হওয়ার পরে তো জিন্না গট ইভেন ওয়ে ম্যাটার, ইউনো আলটিমেটলি 47-এ পার্টিশন হলো। পার্টিশন হয়ে কিন্তু আসলে জিন্নার আসলে কোনো লাভ হয় নাই। ইনিশিয়ালি সব ঠিকঠাক ছিল, ইনিশিয়ালি ইট ওয়াজ কল্ড দি অল পাকিস্তান মুসলিম লীগ। ওর যে মুসলিম লীগটা ছিল অল পাকিস্তান মুসলিম লীগ বলা হয়েছিল। ওরা মোটামুটি ইনিশিয়ালি দে ওয়ার ট্রাইং টু ডু দেয়ার বেস্ট, বাট ইন 1954 মুসলিম লীগ অ্যাকচুয়ালি লস্ট পাওয়ার ইন ইস্ট পাকিস্তান, right? Muslim League lost power in West Pakistan as well after that. এবং বাই 60s-এর মধ্যে তারা অলরেডি পার্টি ভাগাভাগি হয়ে গেছে, এবং 70s-এ ওদেরকে আর খুঁজে পাওয়া যায়নি, অ্যাজ ইন লাইক দে ওয়ার নট দেয়ার এনিমোর, ইউনো। সো জিন্নার যেটা নিয়ে কথা বলছিলাম, যে জিন্নার প্রবলেমটা কী ছিল। জিন্না লস্ট দ্যাট ইলেকশন, 36-37-এর ইলেকশন, হি লস্ট, হি গট ম্যাড, হি ওয়াজ লাইক না, কোনোভাবেই এদের আশেপাশে থাকা যাবে না, আই ওয়ান্ট টু বি আ সেপারেট। কারণ ও যখন দেখতেছে ও জিততে পারতেছে না, দ্যাট ইজ ওয়েন হি ওয়াজ লাইক আই ওয়ান্ট আ সেপারেট স্টেট, আই ওয়ান্ট আ সেপারেট কান্ট্রি, যেখানে আমি রুল করব, মুসলিম লীগ রুল করবে। সো in 1940 he called out something, and that was called the Lahore resolution. Okay, লাহোর রেজলিউশন হচ্ছে গিয়ে মুসলিম লীগের একটা সেশনে এটাকে অ্যাডপ্ট করা হলো, যেখানে জিন্না ওয়াজ লাইক মানে হি ওয়াজ টকিং অ্যাবাউট মুসলিম লীগ অ্যান্ড হি ওয়াজ বেসিকলি ক্রিটিসাইজিং কংগ্রেস, and he was like telling everybody that Muslims should have a separate land. মুসলিমদেরকে একটা সেপারেট ল্যান্ড দিয়ে দেওয়া হোক, যেখানে মেজরিটি পিপল উইল বি মুসলিমস। বিকজ কিন্তু মানে যখন হিন্দুস্তান ছিল, মুসলিমসরা কিন্তু মাইনরিটি ছিল, রাইট? এখনও তোমরা যদি দেখো ইন্ডিয়াতে টেকনিক্যালি মুসলিমসরা কিন্তু নাম্বারে কম, মানে তুমি যদি রিলিজিয়াসলি রেশিও করো, কিন্তু ওয়ারাজ মানে ইন্ডিয়া হ্যাজ দি হাইয়েস্ট মুসলিম পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? হ্যাঁ, নো, আই থিঙ্ক ইটস ইন্ডিয়া। না, ইউ আর টকিং অ্যাবাউট দ্য পার্সেন্টেজ। তুমি একটা কান্ট্রির পার্সেন্টেজের কথা বলছো, যেমন ইন্দোনেশিয়াতে 100% মুসলিম অ্যাকর্ডিং টু দ্য ডেটা, কিন্তু পপুলেশন, দ্য নাম্বার, কত মানুষ আছে, সেই অনুযায়ী কিন্তু আমি যতটুকু জানি ইন্ডিয়া, আই ক্যান বি রং টু। কাজাকিস্তানের কত, টোটাল পপুলেশন কত? না থাক না, ইটস ওকে, উই ক্যান, মানে ইভেন আমি জানি না, ইভেন আই ওয়ান্ট টু নো, ইটস অল গুড। আমি জানি না, আমি মানে পার্সেন্টেজ, ইন্দোনেশিয়াতে 100% মুসলিম, পার্সেন্টেজ ওয়াইজ দে আর দ্য হাইয়েস্ট, নট ইভেন সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়াও হাইয়েস্ট না, 100% না, ওখানেও কিছু আছে, কিন্তু ইন্দোনেশিয়া 100% মুসলিম, দ্যাট আই নো। বাট পার্সেন্টেজ ইন ইন্দোনেশিয়া, বাট পপুলেশন ওয়াইজ আমি যতটুকু জানি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মুসলিমরা থাকে, বাস করে। কিসে দেখছো? আচ্ছা, হইতে পারে, আই ডোন্ট নো, হতে পারে, বাট দ্যাটস ওয়াই আই এম জাস্ট আস্কিং, একটু গুগল করো, পাওয়া গেছে? একুশ সালের কি সমস্যা নেই, 21 সালেরটাই বলো।
21 সালে ইন্দোনেশিয়া ছিল। আচ্ছা, এখন কি আছে? না মানে আই ওয়ান্ট টু নো টু। আচ্ছা, while he finds it we carry on. সো জিন্নার আইডিয়াটা ছিল আমরা সেপারেট চাই, সেপারেট ল্যান্ড চাই, আমরা তোমাদের আগে পিছিয়ে নাই, ঠিক আছে, আমরা পাওয়ার নেব, তোমরা তোমাদের মতো পাওয়ারে থাকো, আমাদেরকে সেপারেট করে দাও, আমরা আমাদের মতো পাওয়ারে চলে যাব। ওকে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হি ওয়াজ এনকারেজিং এভরিবডি ডিউরিং দ্যাট সেশন। ওকে, এবং ওদের মেইন যে প্রিন্সিপালগুলো ছিল লাহোর রেজুলেশনে, তাদের কয়টা চাহিদা ছিল। এই চাহিদাগুলো যেমন ছিল হচ্ছে তোমার ওরা একটা সেপারেট নর্থ ওয়েস্টার্ন আর নর্থ ইস্টার্ন পার্টে ওরা একটা সেপারেট কান্ট্রি হবে। ওদের মানে যে স্টেটগুলো থাকবে দে উইল বি ইন্ডিপেন্ডেন্ট, ইউনো, এবং ওরা ওদের মানে সব কিছু সেট আপ করবে। হ্যাঁ, যেখানে কিনা ইভেন কনস্টিটিউশনও চেঞ্জ করতে হবে, রাইট? কনস্টিটিউশনেও ওখানে চেঞ্জেস আনতে হবে, এবং যত ধরনের পাওয়ার্স আছে মানে ডিফেন্স বলো, ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশন উড বি বেস্টেড আপন দি কনসার্ন সাবসিডিয়ারি স্টেটস, অ্যাজ ইন লাইক তারা সব কিছু কন্ট্রোল করবে, তাদের মিলিটারি, তাদের নেভি, তাদের যা যা আছে পলিটিক্যাল সব কিছু তারা নিজেরা কন্ট্রোল করবে, রাইট? সো what he wanted a separate country. They wanted a separate country. Okay, so এইটা করার পরে people had different reactions. যেমন মুসলিম লীগ তো definitely what he would say they will agree to it, so everybody agreed to it, সবাই agree করছে যে হ্যাঁ we want a separate country, we want a separate মানে land for ourselves, but Congress did not like it. Congress was like, dude, what, মানে কেন শুধু আলাদা হইতে চাইতেছে? পাকিস্তান ইজ ইট? কত নাম্বারটা কত? না স্যার, ইন্দোনেশিয়া হচ্ছে 242 মিলিয়ন, এটা 2000, হ্যাঁ 21 এটা ওরকম নাম্বার দেয়া নাই, কারণ 21 এর পরে ইয়া হয় না পার্সেন্টেজ অনুসারে পাকিস্তান। Is it Pakistan? India do. See, India was one back then, but now I think Pakistan became one. Population বাড়ছে পাকিস্তান, তাই না? ঠিক আছে, তো পারে দেবো না। আচ্ছা, সো গ্রেট। সো অ্যাজ আই ওয়াজ সেইং, ডেফিনেটলি কংগ্রেস ডিড নট ওয়ান্ট ইট। ইভেন গান্ধী এমনও স্টেটমেন্ট দিয়েছে দ্যাট এই পার্টিশনটা হবে একটা ক্রাইম, ইট উইল বি আ সিন ইন দ্য আইজ অফ গড, রাইট? ইট উইল বি আ সিন যেটা কমিট করা হবে যদি এই পার্টিশনটা হয়। All the newspapers in Calcutta, they started criticizing Lahore resolution, they started criticizing Muhammad Ali Jinnah, Muslim League and all, you know, they did not want it. But guess what? Britishers, as in like the British government, took a very neutral position because ultimately this is what they wanted. Ultimate target ওদের ছিল হচ্ছে কি যেভাবে হোক এদের মধ্যে মারামারি লাগে না। And once this happens, they would be happy because Britishers were by then, by 40s, they were like, আমরা এখানে আর থাইকে লাভ নাই, যা ছিল সব খেয়ে ফেলছি, এখন আর ওদের কাছে কিছু নাই, ছেড়ে দিয়ে নিজেরা যাই। হুদে খরচ বাড়তেছে, কারণ শিপিং একটা খরচ আছে, বিজনেস ওরা বয়কট করতেছে, ওরা কিনতেছে না, সব মিলায় একটা মানে দিস ইজ অ্যান ইস্যু। শুধু খরচ বাড়ায় লাভ আছে, সো দে ওয়ার লাইক ঠিক আছে, যাবার আগে একটা ভেজাল করে দিয়ে চলে যাই, ইউনো। And that is what they did. So 1947-এ আলটিমেটলি একটা পার্টিশন হলো। এই পার্টিশনে মানে এখন যেই অবস্থা আমাদের, সেই অবস্থাটাই হলো। ইন্ডিয়া ইজ ইন দ্য সেন্টার, আমরা তখন ছিলাম ইস্ট পাকিস্তান, সো ভাগ করে দেওয়া হলো, অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। সো এই দুই সাইডে পাকিস্তান থাকবে, মাঝখানে ইন্ডিয়াকে বসায় দেওয়া হলো, রাইট? সো Jinnah was happy too. Everybody agreed, but Congress was never happy about it. You know, Congress was having a mixed feeling. So ultimately, এই যে পার্টিশনটা করলো, এটার একটা জি না আফগানিস্তান was a different one. না, not even নেপালও ছিল না, you know, শুধু এই তিনটা। So
তখন যেই ভদ্রলোক এই আলটিমেট কাজটা করে দিয়েছিল সেই ভদ্রলোকের নাম ছিল হচ্ছে গিয়ে কই গেল, মাউন্ট ব্যাটেন, রাইট? হোয়াট ওয়াজ হিজ ফুল নেম? আমি পুরো নামটা ভুলে গেছি, সরি মাই ব্যাড। মাউন্ট ব্যাটেন। সো হি মেড দ্য প্ল্যান। চলে যখন যাব তার আগে একটু ভেজাল করি। ভেজালটা কি করব? সুন্দর মতো হিন্দু মুসলিমকে ভাগ করে দিব, কিন্তু ওদেরকে এমন সেটিং করে দিয়ে যাব যে ওরা আমাদের উপরে আর যেতে পারবে না, ব্রিটিশার্সদের উপরে যেতে পারবে না। সো হিজ প্ল্যান ওয়াজ যে ইন্ডিয়াকে মাঝখানে রেখে পাকিস্তানকে দুই সাইডে একটু একটু জায়গা দিয়ে দিব এবং ওরা এরপরে মারামারি করুক, কিন্তু আমি কিছু প্ল্যান সেট করে দিয়ে যাবো, কিছু রুলস সেট করে দিয়ে যাব। ওকে, সো নাম্বার ওয়ান, there will be two dominant states, one is India, one is Pakistan. Back then তখন এমনই ছিল। It provided for a partition of Punjab and Bengal and a separate boundary commission of demarcate the boundaries between them. বাউন্ডারি করে দেওয়া হবে ওদের মাঝখানে। ইন্ডিয়া পাকিস্তানে যাই হোক না কেন, কিন্তু ওখানে একজন মানে দুই জায়গাতেই গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্ট করা হবে, যেই অ্যাপয়েন্টমেন্টটা ব্রিটিশ কিং নিজে দিবেন। সো ওরা সেপারেট করে দিয়েও ওখানে মাথা বসাই দিয়ে যেতে চাচ্ছে। দ্যাট ইজ হোয়াট দে ডিড। অ্যান্ড আলটিমেটলি ব্রিটিশ গভর্নমেন্ট কোনো ধরনের আর কোনো কন্ট্রোল করবে না ওদেরকে, মানে জাস্ট ওই গভর্নর বসাই দিয়ে যাবে, হ্যাঁ তোমরা থাকো, কিন্তু আর কোনো কন্ট্রোল থাকবে না, তোমরা তোমাদের মতো যা মন চাই করো, রাইট? যত ধরনের ইয়াগুলো আছে, পাওয়ারগুলো আছে, ডিভিশন অফ টেরিটরিজ, পাওয়ার, ডিউটিস, রাইটস, অ্যাসেটস, লাইবিলিটিস, সব কিছু গভর্নর জেনারেলকে বুঝাই দেওয়া হবে। বাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল রান বাই দেমসেলফ। ল যেগুলো আছে গভর্নর জেনারেল ওইটাকে সেট আপ করবে, সে যেই ল সেট আপ করবে ওভাবেই সব কিছু থাকবে। এবং আলটিমেটলি মানে তারা বুঝাই দিয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমরা সেট আপ করে দিয়ে চলে যাচ্ছি, বাট আলটিমেটলি কী করছে, একদম পুরো ডুবাই দিয়ে চলে গেছে। বিকজ দিস ওয়াজ দ্য ওয়ার্স্ট আইডিয়া টু সেপারেট। আই এম প্রিটি শিওর তোমরা আমার সাথে অনেকেই অ্যাগ্রি করবা না, বাট একটা সার্টেন যখন তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এই পার্টিশনটা হয়ে এই তিনটা দেশেরই ক্ষতি হয়েছে, কোনো লাভ হয়নি, শুধু ক্ষতি হয়েছে। যদি এই তিনটা দেশ একসাথে থাকতো, ইট উড বি দ্য বিগেস্ট কান্ট্রি, ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার থাকতো, যেটা এখন হইতে পারতেছে না, রাইট? সরি, তখন তুমিও ইন্ডিয়ান হইতা, হোল ইন্ডিয়া। এই যে প্রবলেম তো এখানে, এই যে মাথায় ঢুকাই দিয়ে গেছে যে মুসলিম হিন্দু তোমরা আলাদা, প্রবলেম তো এখানেই, রাইট? মানে দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য ব্রিটিশার্স ওয়ান্টেড। আমরা মুসলিম ছিলাম, আমরা হিন্দু ছিলাম, আমরা আমাদের আশেপাশে যাওয়া যাবে না, ঠিক আছে? দিস ওয়াজ দ্য ইস্যু অ্যান্ড দিস ইজ হোয়াট দে টুক দ্য বেনিফিট। এইটার বেনিফিটটাই ওরা নিছে, যে এদের মধ্যে ঝগড়া লাগাই দিই, তোরা আর জীবনে কোনো দিন আমাদের উপর উঠতে পারবি না, যত যাই হোক। অ্যান্ড দিস ওয়াজ দেয়ার টার্গেট অ্যান্ড দে ডিড ইট। ওয়ারএজ পুরাটা যদি হিন্দুস্তান হইতো, মানে ইন্ডিয়া হইতো, বা সে ধরো ফর এক্সাম্পল পুরাটা কি বাংলাদেশ বলা হইতো, সে ঠিক আছে, উডেন্ট ইট বি আ বিগার পাওয়ার? অনেক কান্ট্রি আশেপাশে আসার সুযোগ পাইতো না, রাইট? সো আলটিমেটলি 1947 on June 2nd there was this conference was called, এবং একটা পার্টিশন প্ল্যান ক্রিয়েট করা হলো। ওই যে মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন, he basically called everybody ওখানে, he called basically the big seven, the seven big people যারা খুব মানে ইম্পর্টেন্ট ছিল। যেমন কংগ্রেস থেকে ছিল নেহরু, পাটেল অ্যান্ড কৃপালানি, অ্যান্ড মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না, লিয়াকাত অ্যান্ড আব্দুর রব নিস্টার, অ্যান্ড শিখের মধ্যে থেকে বলদেব সিং, এনাদেরকে ডাকা হয়ে সবার এগ্রিমেন্টে আলটিমেটলি ওই লাইন দেওয়া হলো, অ্যাজ ইন লাইক পার্টিশনটাকে স্ট্যাবলিশ করা হলো। দিস প্ল্যান ওয়াজ পাবলিশড অন June 3rd। পরের দিন এটাকে পাবলিশ করা হলো এবং আস্তে আস্তে ডিমার্কেশন অ্যান্ড এভরিথিং
ব্রিটিশার্স লেফট, পাওয়ার ওয়াজ ডিস্ট্রিবিউটেড, সবাইকে আলাদা আলাদা ভাগ করে দিয়ে দেওয়া হলো। আলটিমেটলি টেকনিক্যালি মানে অনেকেই বলবে যে জিন্না ওয়ান্টেড দিস থিং, বাট আলটিমেটলি দ্য ব্রিটিশার্স ওয়ান্টেড দিস থিং। যে ভাগটা করা দরকার ছিল 1947-এ ভাগ করে দিয়ে দেওয়া হলো। ওকে, অ্যান্ড উইথ দ্যাট উই উইল এন্ড চ্যাপ্টার 3। এর হ্যাঁ এর আগে পরে মানে পুরো টাইম